ফ্লোরিডায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দেশে দেশে শোক, জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের নিন্দা। ওবামার বক্তব্যের সমালোচনায় ট্রাম্প। অরল্যান্ডোয় সন্ত্রাসী হামলায় আহতদের পাশে প্রবাসী বাঙালিরা $50,000 তহবিল গঠন। ধর্মের নামে এই ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান। ব্রাসেলসে আবারও সন্ত্রাসী হামলার আশঙ্কা, জনমনে আতঙ্ক, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। এবং সিরিয়া সংঘাতে রমজানের প্রথম সপ্তাহে 224 জন বেসামরিক নাগরিকের মৃত্যু। ইরাকের ফাল্লুজায় 500 আইএস সদস্যকে গ্রেপ্তারের দাবি নিরাপত্তা বাহিনী। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাইট ক্লাবে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে শোক পালন করছে বিশ্বের বেশ কয়েকটি দেশের নাগরিকরা। ভয়াবহ এই হামলার ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান। এ ধরনের সন্ত্রাসী হামলা রুখতে জনমত গঠন সহ প্রত্যেক জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে বিশ্বাস এবং আস্থা বাড়ানোর উপর জোর দিচ্ছেন বিশ্বের শান্তিকামী মানুষ। দর্শক, এই রিপোর্টটি আমরা একটু পরে আবার দেখছি। অরল্যান্ডোতে হামলা দেশের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ, এতে আইএসের জড়িত থাকার কোনো সুস্পষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই হামলার সাথে জঙ্গি গোষ্ঠীটির জড়িত থাকার সরাসরি কোনো প্রমাণ পাওয়া না গেলেও হামলাকারী দেশের বাইরে অর্থাৎ আইএস থেকে উদ্বুদ্ধ হয়ে এই হামলা চালিয়েছে বলে মন্তব্য মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের। তবে হামলাকারী ওমর মতিনের বাবা আবারও দাবি করেছেন তার ছেলের এমন কোনো জঙ্গি গোষ্ঠীর সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। দুঃখ বেদনার কোনো ভাষা হয় না। প্রিয়জন হারাদের চোখের পানি এখন তাদের মুখের ভাষা, আর চেহারার অভিব্যক্তিতে স্পষ্ট প্রশ্ন, কেন এমন বর্বরতা? ফ্লোরিডার অরল্যান্ডোতে শনিবারের নাইট ক্লাবে হামলায় স্বজন হারাদের এই প্রশ্নের কোনো সদুত্তর এখনো দিতে পারেনি পুলিশ গোয়েন্দা সংস্থা। হামলার পরই আইএস দায় স্বীকার করে নিলেও এখন এ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। তদন্ত কর্মকর্তারা বলছেন আইএসের এই হামলার সাথে সংযুক্ত থাকার সরাসরি প্রমাণ পাওয়া না গেলেও ওমর মতিন এই নৃশংস হামলা চালিয়ে জঙ্গি গোষ্ঠীর প্রতি তার আনুগত্য প্রকাশ করেছেন। এফবিআইয়ের পরিচালক জেমস কমে এমন বক্তব্যের কারণ হিসেবে বলছেন 2013 সালেও মতিনের বিরুদ্ধে জঙ্গিবাদে সমর্থন জানানোর অভিযোগ উঠেছিল। হামলাকারী যে জঙ্গিবাদ সমর্থন করত তার অনেক প্রমাণ আমাদের কাছে রয়েছে। আমাদের অনুমান সরাসরি যোগাযোগ না থাকলেও ইন্টারনেটের মাধ্যমে সে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়। এছাড়া বিভিন্ন সময় ওমর মতিন আমাদের সন্দেহের তালিকায় ছিল। তবে এফবিআইয়ের এই বক্তব্য নাকচ করে দিয়েছেন ওমর মতিনের বাবা। তিনি আবারও দাবি করেছেন বিদ্বেষ, ক্ষোভ এবং ঘৃণার বশবর্তী হয়েই মতিন এই হত্যাকাণ্ড চালায়। কোনো ধর্মীয় উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠীর সাথে তার কোনো সম্পর্ক ছিল না। এদিকে মতিনের প্রতিবেশীরাও বলছে বেশ শান্তশিষ্টই ছিল সে। এমন ঘৃণ্য কাজ সে করতে পারে তা একেবারেই অকল্পনীয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও বলছেন কোনো জঙ্গি হামলা নয়, এটি পুরোপুরি দেশের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ। আইএস বা এরকম কোনো জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততার প্রমাণ এখনো তাদের হাতে নেই। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘটনাস্থল পরিদর্শন করবেন বলেও জানিয়েছেন। প্রাথমিকভাবে যা মনে হচ্ছে তাতে আমি বলবো এই হামলার পরিকল্পনা দেশের ভেতরেই হয়েছে। এতে বাইরের কোনো জঙ্গি গোষ্ঠীর কোনো যোগসূত্র নেই। ওমর মতিন গেল শনিবার পালস নামের একটি নাইট ক্লাবে হামলা চালিয়ে 49 জনকে হত্যা করে। এতে আহত হয় আরও অর্ধশতাধিক। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোয় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দেশটির অস্ত্র নীতিমালায় আরও কড়াকড়ি আরোপের বিষয়ে পাল্টাপাল্টি অভিমত ব্যক্ত করেছেন মার্কিন কংগ্রেসের আইন প্রণেতারা। সোমবার মার্কিন কংগ্রেসের অধিবেশনের শুরুতেই অরল্যান্ডে হামলায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের পরই অস্ত্র নীতিমালা নিয়ে হইচই শুরু করেন মার্কিন আইন প্রণেতারা। এ সময় ডেমোক্র্যাট আইন প্রণেতারা অস্ত্র নীতিমালা আরও কঠোর করার পক্ষে অবস্থান নিলেও এর বিরোধিতা করেন কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা।
এতে এর তীব্র প্রতিবাদ জানান ডেমোক্র্যাটরা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বন্দুক হামলার ঘটনায় রিপাবলিকানরা কেবলমাত্র কিছু প্রতীকী কর্মসূচি ছাড়া আর কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না বলে অভিযোগ করেন তারা। এদিকে সব ধরনের নিরাপত্তা লাইসেন্স দেখেই এবং অতীত সম্পর্কে নিশ্চিত হয়েই অরল্যান্ডোয় হামলার প্রধান সন্দেহভাজন ওমর মতিনের কাছে অস্ত্র বিক্রি করা হয়েছিল বলে জানিয়েছেন ফ্লোরিডার অস্ত্র ব্যবসায়ী ও সাবেক পুলিশ কর্মকর্তা এড হ্যানসন। He's familiar to me, vaguely. I don't know him personally. অরল্যান্ডোর নাইট ক্লাবে হামলার ঘটনা নিয়ে সোমবার ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীরা। এই হামলার সঙ্গে আইএসের সম্পৃক্ততার কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে প্রেসিডেন্ট ওবামার দেয়া বক্তব্যকে লজ্জাজনক অভিহিত করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সন্ত্রাসবাদের ইতিহাস আছে এমন সব দেশের মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার বিষয়ে আরও শক্ত অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। অন্যদিকে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন এটিকে সন্ত্রাসী হামলা বললেও আরেক প্রার্থী বার্নি স্যান্ডার্স তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটিকে সন্ত্রাসী হামলা বলতে নারাজ। অরল্যান্ডো নৈশ ক্লাবে হামলার ঘটনা নিয়ে ঘাতক ওমর মতিনের সঙ্গে আইএসের কোনো যোগসূত্র আছে কিনা তা স্পষ্ট নয় এবং এ ঘটনাকে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ওবামা সোমবার যে বক্তব্য রেখেছেন তার তীব্র সমালোচনা করেন রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের এমন বক্তব্যকে শুধু যে লজ্জাজনক হিসেবে অভিহিত করেন তাই নয়, ওবামার আইএসের সঙ্গে যোগাযোগ থাকতে পারে ইঙ্গিত করে অবিলম্বে ওবামার পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। নিউ হ্যাম্পশায়ারে এক বক্তব্যে তিনি মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার বিষয়ে আরও শক্ত অবস্থান নেয়ার ঘোষণা দেন। We need to respond to this attack in America as one আমরা united. অরল্যান্ডোর হামলার ঘটনায় হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি আগেও যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছি। এ নিয়ে অনেকে আমার সমালোচনা করেছেন। এখন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন বলেছি। যেসব দেশে জঙ্গিবাদের ইতিহাস আছে সেসব দেশ থেকে মুসলমানরা যাতে যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারে আমি আবারও তার ব্যবস্থা নেওয়ার আহ্বান We জানাচ্ছি। have to address these issues head on. তবে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন ওবামার মতোই একে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন। ওহাইওতে দেয়া এক বক্তব্যে হিলারি বলেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে অনলাইনে আইএসের সদস্যদের যোগাযোগ প্রচারণা বন্ধের ব্যাপারে জোর উদ্যোগ নেবেন। We also have to use all our capabilities to এরকম সন্ত্রাসী হামলার ঘটনা বারবারই ঘটছে আর মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। হামলাকারী নিহত হলেও যে ভাবনা থেকে সে এত বড় হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ভাবনা আর অনেকের মধ্যেই বেঁচে আছে। যুক্তরাষ্ট্রের উপর যে কোনো হুমকি মোকাবেলায় দ্বিগুণ শক্তি প্রয়োগ করতে হবে। আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে অনলাইনে সন্ত্রাসীদের যোগাযোগ কার্যক্রম বন্ধ করতে সব বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে কাজ করব। analyzing social media posts. তবে আরেক ডেমোক্রেটিক প্রার্থী বার্নি স্যান্ডার্স এই হত্যাকাণ্ডকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলবেন নাকি কোনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাজ বলবেন তা তদন্ত শেষ হওয়ার পরই বলা যাবে বলে মন্তব্য করেছেন। কোন ধর্মের একজন ব্যক্তির ঘৃণ্য কার্যকলাপের জন্য ওই ধর্মের সবাইকে ঘৃণা করা অযৌক্তিক বলেও মন্তব্য করেন ভারমন্টের এ সিনেটর। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাইট ক্লাবে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে শোক পালন করছে বিশ্বের বেশ কয়েকটি দেশের নাগরিকরা। ভয়াবহ এই হামলার ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান। এ ধরনের সন্ত্রাসী হামলা রুখতে জনমত গঠন সহ প্রত্যেক জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে বিশ্বাস এবং আস্থা বাড়ানোর উপর জোর দিচ্ছেন বিশ্বের শান্তিকামী মানুষ। ফ্লোরিডার অরল্যান্ডোতে সন্ত্রাসী হামলার ঘটনা স্তব্ধ করে দিয়েছে পুরো বিশ্বকে। শোক সামলে সন্ত্রাস এবং বিদেশের বিপক্ষে দাঁড়িয়ে হামলায় নিহতদের স্মরণ করছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। সেই সাথে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে হামলায় নিহতদের জন্য প্রার্থনা। নিহতদের জন্য শোক জানাতে সোমবার নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট ভবনে সব আলো 3 মিনিটের জন্য নিভিয়ে দেওয়া হয়। এদিকে ঐতিহাসিক ভবন স্টোনওয়াল ইনের সামনে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সেখানকার অধিবাসীরা। এ সময় যুক্তরাষ্ট্রের সকল নাগরিককে সন্ত্রাসের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আমি মনে করি এই ঘটনা বিদ্বেষের কারণে ঘটেছে। হামলাকারীরা কোনো না কোনোভাবে এই শ্রেণীর মানুষদের উপর মারাত্মক ক্ষুব্ধ ছিল, তারই প্রতিফলন দেখা গেছে এই নৃশংস হত্যাকাণ্ডে। এদিকে অরল্যান্ডোর এই ঘটনায় শোক জানিয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশের মানুষও। জার্মানির বার্লিনে মার্কিন দূতাবাসের সামনে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন কয়েকশো মানুষ। এ সময় উপস্থিত ছিলেন দেশটির বিরোধী দল গ্রিন পার্টির বেশ কয়েকজন সদস্য।
অরল্যান্ডোর নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে ফ্রান্স। সোমবার প্যারিসের আইফেল টাওয়ার রংধনু রঙের আলোক উজ্জ্বল করে তোলা হয়। এছাড়াও প্রায় 200 অধিবাসী ট্রোকোদেরো স্কয়ারে জড়ো হয়ে নিহতদের স্মরণ করে। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, স্বাধীনতা এখন আক্রান্ত। ব্রিটেনের লন্ডনে অরল্যান্ডোয় নিহতদের স্মরণে 2 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন কয়েক হাজার মানুষ। সোহো এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানের আগে কয়েকশো বেলুন আকাশে উড়িয়ে দেওয়া হয়। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত মেয়র সাদিক খান। অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজ নিহতদের স্মরণে রংধনু রঙে আলোকিত করা হয়। এছাড়া টাউন হল প্রাঙ্গণে রঙিন মোমবাতি প্রজ্বলন করে কয়েকশো মানুষ। কান্না ভেজা কণ্ঠে নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানান তারা। এটা সত্যি যে অরল্যান্ডোতে এমন হামলার ঘটনা আমাদেরকে অনেক বড় আঘাত করেছে, কিন্তু এরপরেও আমাদেরকে শক্ত থাকতে হবে। সেই সঙ্গে সংহতি জানাচ্ছি অরল্যান্ডোতে আমাদের যে বন্ধু এবং ভাইয়েরা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি। অরল্যান্ডোর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এদিকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাওয়ার কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শাশ্বত সত্য, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির বিরুদ্ধে সরকার পরিচালনায় অনিয়মের অভিযোগ মোদির। পাঞ্জাবে ক্ষমতায় এলে রাজ্যকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি রাহুল গান্ধী। ফ্লোরিডার অরল্যান্ডোয় সন্ত্রাসী হামলায় আহতদের রক্তদান ও খাবার পানীয় সরবরাহ করে তাদের পাশে দাঁড়িয়েছেন প্রবাসী বাঙালিরা। হতাহতদের সাহায্যে বাঙালিদের নেতৃত্বে স্থানীয় মুসলিম কমিউনিটির পক্ষ থেকে একদিনে $50,000 তহবিল গঠন করা হয়েছে। তবে ধর্মকে ব্যবহার করে এই ধরনের হত্যাকাণ্ড অভিবাসী মুসলিম কমিউনিটির উপর সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মত তাদের অরল্যান্ডো প্রবাসী বাঙালিদের। এই অবস্থায় বাংলাদেশিদের মার্কিন রাজনীতিতে অংশগ্রহণ জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন তারা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুল পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অরল্যান্ডো নাইট ক্লাবে সন্ত্রাসী হামলায় হতাহতদের স্মরণে প্রদীপ প্রজ্বলনে অংশ নেন প্রবাসী বাঙালি সহ ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ। অরল্যান্ডোর হান্টিংটনে প্রায় 1000 প্রবাসী বাঙালির বসবাস। সেখানে সপরিবারে বসবাসরত ব্যবসায়ী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রগতিশীল ছাত্রনেতা শেলি আহসান জানান, নিরাপত্তা বাহিনীর নিরলস চেষ্টায় পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। কালকে যেমন আমি গতকাল মসজিদে গেলাম নামাজ পড়তে, দেখলাম যে অনেক লোকই দেখলাম খুব ভীত সন্ত্রস্ত, আসলে খুব প্যানিক, আর কিছু না। তবে সিকিউরিটি খুব টাইট। আমাদের মসজিদে যেমন পুলিশ ছিল, পুলিশের চিফ ছিল, তার সাথে আমাদের কথাবার্তা হয়েছে। সেই মসজিদে সবাই আশ্বস্ত করছে যে আমরা উইল গিভ ইউ ফুল সিকিউরিটি, দেয়ার উইল বি নো প্রবলেম। এটা রমজানের মাস, বুঝছো না, সবাই একটু ভীত সন্ত্রস্ত মসজিদে যায়, বাই চান্স যদি কেউ কোনো প্যানিক করে কিংবা কোনো রকম ট্রাবল ক্রিয়েট করে কিনা। তো anyway, everything is actually smooth right now. অরল্যান্ডোর সর্বপ্রথম বাঙালি ও মূলধারা রাজনীতিক MK হোসাইন হিটু জানান, এ ধরনের ঘটনার পরেও বিশেষ করে স্থানীয় প্রশাসনের অভূতপূর্ব সাহায্য সহযোগিতা পাচ্ছেন তারা। বাংলাদেশি কমিউনিটির সদস্যরাও আহতদের প্রতি রক্তদান সহ নানা ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বলেও জানান এই প্রবাসী। 9/11-এর পর থেকে আমাদের এফেক্ট করে। তো সবচেয়ে খারাপ হচ্ছে যে আমেরিকাতে যে এখন পলিটিক্যাল যে কন্ডিশন আছে তার মধ্যে এই জিনিসটা হওয়াতে আমাদের জন্য আসলে ইটস নট এ গুড সাইন ফর আস। আমরা হোপফুল যে আমাদের নেক্সট জেনারেশন এর মধ্যে ইনভলভ থাকবে এবং আমেরিকার পলিটিক্যাল সিস্টেমের মধ্যে আমাদের একটা ভয়েস থাকবে। উইদাউট আওয়ার ভয়েস অ্যাকচুয়ালি আমাদের এখানে কোনো কিন্তু কিছু করা সম্ভব হবে না। যেটা অন্যান্য এথনিক গ্রুপ, হিসপ্যানিক বলেন, আপনার আফ্রিকান বলেন, এদের সবাই আছে। একমাত্র সাউথ ইস্ট এশিয়ান বলেন আর মিডল ইস্টার্ন মুসলিম আমাদের ইনভলভমেন্ট খুবই কম। তবে ইনশাল্লাহ উই আর ভেরি মাচ ইনভলভ নাও। সবাই বুঝতে পেরেছে একটা জিনিস যে উই হ্যাভ টু গেট ইনভলভ উইথ আমেরিকান পলিটিক্স। অরল্যান্ডোয় হামলার পর বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করলেও বর্তমানে সেখানে স্বস্তি ফিরেছে বলে জানান প্রবাসী বাঙালিরা। কমিউনিটির সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশ সহ প্রশাসনও খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলেও জানান তারা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আবারও সন্ত্রাসী হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী এই আশঙ্কার জের ধরে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইএস রমজান মাসে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলোতে হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর থেকেই জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্কুল এবং হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ফুটবল চ্যাম্পিয়নশিপ ইউরো 2016 উপলক্ষে ব্রাসেলসের বিভিন্ন এলাকায় জনসমাবেশ এ ধরনের হামলার লক্ষ্যে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো। এ অবস্থায় মেলনবিক সহ মুসলিম এলাকাগুলোতে অভিযান জোরদার করেছে ব্রাসেলস পুলিশ।
The government's crisis centre has warned the public to avoid crowded areas where people are likely to get. ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তর পশ্চিমে ম্যাকডান ভিলে এলাকায় এক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীকে হত্যা করেছে এক ব্যক্তি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানিয়েছে, পিয়েরে হেনরি ব্রান্ডেট নামে পুলিশ কর্মকর্তাকে তার বাড়ির বাইরে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে পুলিশ কর্মকর্তার বাসভবনে ঢুকে তার স্ত্রী এবং সন্তানকে জিম্মি করে ওই হত্যাকারীরা। এই ঘটনার পর তার সাথে আলোচনায় ব্যর্থ হয়ে জিম্মি উদ্ধারে অভিযান চালায় ফ্রান্সের নিরাপত্তা বাহিনীর বিশেষ সংস্থা। এ সময় বন্দুকযুদ্ধে নিহত হয় ওই হত্যাকারী। পরে পুলিশ কর্মকর্তার বাসভবনে তার স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে 3 বছর বয়সী সন্তানকে জীবিত অবস্থায় উদ্ধার করে দেশটির পুলিশ। এদিকে হত্যাকারী আইএসের অনুসারী বলে নিজস্ব গণমাধ্যমে বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী। সিরিয়ায় চলমান সংঘাত আর সহিংসতায় রমজান মাসের প্রথম সপ্তাহে 224 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা। দেশটিতে সাম্প্রতিক বেশ কয়েকটি রাসায়নিক অস্ত্র হামলার ঘটনার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে বেসামরিক নাগরিকের মধ্যে মিশে গিয়ে ইরাকের ফালুজা শহর ছেড়ে পালিয়ে যাওয়ার সময় অন্তত 500 আইএস সদস্যকে গ্রেফতার করেছে ইরাকি বাহিনী। সিরিয়ায় পবিত্র রমজানেও থেমে নেই সংঘাত আর সহিংসতা। একদিকে যেমন আইএসের কাছ থেকে এক একটি শহর পুনরুদ্ধারে চলছে সরকারি বাহিনীর যৌথ অভিযান, অন্যদিকে বিদ্রোহী নিয়ন্ত্রিত দেশটির বিভিন্ন শহরে একযোগে বিমান হামলা চালাচ্ছে সিরীয় সরকার ও রুশ বাহিনী। আর এতে প্রায় প্রতিদিনই প্রাণ দিতে হচ্ছে নিরপরাধ সাধারণ মানুষকে। এ অবস্থায় সোমবার ব্রিটেন ভিত্তিক বেসরকারি পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, রমজানের প্রথম সপ্তাহেই সিরীয় ও রুশ বাহিনীর বিমান হামলায় প্রাণ হারিয়েছেন 2 শতাধিক বেসামরিক নাগরিক। এদের মধ্যে 50 জন শিশু ও 15 জন নারী রয়েছেন বলেও জানায় সংস্থাটি। এছাড়াও নিহতদের মধ্যে 12 জন বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী ও আইএসের গোলাবর্ষণের শিকার হয়ে নিহত হয়েছেন বলেও পর্যবেক্ষণ সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়। সিরিয়ার সাম্প্রতিক 9টি রাসায়নিক অস্ত্র হামলার ঘটনার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জাতিসংঘ জানালেও কারা এসব হামলা ঘটিয়েছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি তারা। তবে এসব হামলার জন্য যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো সিরীয় সরকারের ওপর দায় চাপালেও বিষয়টি নিশ্চিত হতে আরও তথ্য প্রমাণের প্রয়োজন বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক গঠিত তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। ইউরোপের অধিবাসীরা জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিতিশীলতা ও শরণার্থী সংকটের মতো বিভিন্ন সমস্যা মোকাবেলা করলেও আইএসকেই তারা এই মুহূর্তে মহাদেশটির জন্য সবচেয়ে বড় হুমকি মনে করছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। সোমবার প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের একটি জরিপের ফলাফলের ভিত্তিতেই ওই খবর প্রকাশ করে তারা। জরিপে অংশ নেয়া 10টি দেশের মধ্যে 9টি দেশের নাগরিকেরা আইএসকে সবচেয়ে বড় হুমকি বলে মনে করেন। এদিকে ইরাক সরকারের নিরাপত্তা করিডোর ব্যবহার করে আইএস নিয়ন্ত্রিত দেশটির ফাল্লুজা শহরের অন্তত 7,000 বাসিন্দা এরই মধ্যে অন্যত্র পালিয়ে গেছেন বলে জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে। একই সঙ্গে শহরটি পুনরুদ্ধারে সরকারি বাহিনীর অভিযানের কারণে আইএস সদস্যরা ফাল্লুজার বাসিন্দাদের মধ্যে মিশে গিয়ে পালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এমন অভিযোগে এরই মধ্যে অন্তত 500 আইএস জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, দক্ষিণ চীন সাগরে উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধে ফিলিপিন্সের প্রতি চীনের হুঁশিয়ারি। সংকট সমাধানে বেইজিংয়ে আসিয়ানভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। ভারতের উত্তরপ্রদেশে উন্নয়নের ডাক দিয়ে আগামী বছরের বিধানসভা নির্বাচনের প্রচারণা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানকার বর্তমান ক্ষমতাসীন সমাজবাদী পার্টির বিরুদ্ধে সরকার পরিচালনায় অনিয়মের অভিযোগ তোলেন তিনি। এদিকে পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে জয় লাভ করলে রাজ্যকে মাদক মুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। আগামী বছর ফেব্রুয়ারি ও মার্চে ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার এলাহাবাদে বিজেপি দলীয় এক র্যালিতে যোগ দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাজার হাজার সমর্থকের উদ্দেশ্যে দেয়া ভাষণে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন সমাজবাদী পার্টি যথাযথ উন্নয়নে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে 5 বছর পর পর রাজ্য পরিচালনার ক্ষমতা নিয়ে আসছে। এই শৃঙ্খল ভাঙতে হবে, অন্যথায় উত্তরপ্রদেশে কখনোই প্রকৃত উন্নয়নের ছোঁয়া লাগবে না। উন্নয়নের নতুন যাত্রা শুরু করতে হলে বিজেপিকে বেছে নেওয়ার বিকল্প নেই।
এ মাসের শুরুতে উত্তরপ্রদেশের মথুরায় অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় সংঘর্ষে পুলিশ কর্মকর্তা সহ 22 জন নিহতের ঘটনায় রাজ্য সরকারকে দায়ী করে আসছে বিজেপি। তবে এই অভিযোগ অস্বীকার করে ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। যে করেই হোক মথুরায় হামলার ঘটনায় দায়ীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা হবে। সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে এ তদন্ত কাজ এগিয়ে নেওয়া হবে। এদিকে পাঞ্জাবে আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে পরাজিত করতে আগেভাগেই মাঠে নেমেছে কংগ্রেস। সোমবার জলান্ধরে এক জনসভায় বক্তৃতায় কংগ্রেসকে নির্বাচিত করার আহ্বান জানান দলের ভাইস প্রেসিডেন্ট। মাদক সমস্যা এ রাজ্যে সবচেয়ে বড় সমস্যা। কংগ্রেস পাঞ্জাবের ক্ষমতায় এলে 1 মাসের মধ্যে এই সমস্যার সমাধান করে ফেলবে। যে কোনো সংকট সমাধানে নিরাপত্তা বাহিনীকে অধিক শক্তিশালী করা দরকার, কিন্তু বর্তমান সরকার তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না। একই দিন পাঞ্জাবে বিজেপি ও স্থানীয় শিরোমণি আকাল দল এসএডি জোট সরকারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে অবস্থান কর্মসূচিতে অংশ নেন রাহুল গান্ধী। রিয়াদুল ইসলাম। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপ স্কারবোরো শোয়ালে ফিলিপিন্সের জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে চীন। ফিলিপিন্সের এমন আচরণে উস্কানিমূলক উল্লেখ করে তাদেরকে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করেছে দেশটি। এর মধ্যে চলমান মতবিরোধের অবসানে চীনে জড়ো হয়েছেন আসিয়ানভুক্ত 10টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতার ভিত্তিতে কাজ করার বিষয়ে আলোচনা করেন তারা। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপ স্কারবোরো শোয়ালে সোমবার ফিলিপিন্সের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা দেশের পতাকা উত্তোলনের চেষ্টা করলে তাদের বাধা দেয় চীনা উপকূলরক্ষী। ফিলিপিন্সের 118তম স্বাধীনতা দিবস উপলক্ষে 16 ঘণ্টা সমুদ্রযাত্রা করে বিক্ষোভকারীরা বিতর্কিত ওই অঞ্চলে গিয়ে তাদের জেলেদের অবাধ চলাফেরার দাবি জানায়। এই অধিকার আদায়ে ও স্কারবোরো ভূখণ্ডে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। শুধু চীন নয়, আমরা গোটা বিশ্বকে জানাতে চাই ফিলিপিন্স তার ভূখণ্ডের দাবি আদায়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত আছে। ফিলিপিন্সের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র লু কাং। ফিলিপিন্সের এমন উস্কানিমূলক আচরণে সমুচিত জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। আমরা অসংখ্যবার ঘোষণা দিয়েছি যে স্কারবোরো শোয়াল দ্বীপ চীনের অংশ। আমি আশা করব ফিলিপিন্স এই ভূখণ্ডে চীনের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। ফিলিপিন্স ও চীন 4 বছর ধরে স্কারবোরো বা হুয়ানজিয়ান দ্বীপটিতে কর্তৃত্ব প্রতিষ্ঠায় বিভিন্ন সময় নৌযান পাঠিয়েছিল, কিন্তু চীনা বিশ্লেষকদের মতে কয়েকশো বছর আগেই চীন এই দ্বীপ আবিষ্কার করেছিল ও নাম দিয়েছিল, তাই এর মালিকানা নিয়ে কোনো বিতর্ক থাকার অবকাশ নেই। 13 শতকে ইউয়ান রাজবংশ হুয়ানজিয়ান দ্বীপের সন্ধান পায়। তারপর থেকে এর তত্ত্বাবধানের ও ব্যবস্থাপনার কাজ চীনারাই করে আসছে। দ্বীপটি মিনঝু জিয়াও নামেও পরিচিত, কিন্তু 1997 সাল থেকে ফিলিপিন্স অবৈধভাবে চীনা ভূখণ্ড নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জগুলোর মালিকানা নিয়ে মতবিরোধের অবসানে মঙ্গলবার আসিয়ানভুক্ত 10টি দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠক হয়। চীনের দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশের ইউশি শহরে অনুষ্ঠিত ওই বৈঠকে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতার ভিত্তিতে কাজ করার বিষয়ে আলোচনা করেন নেতারা। আসিয়ানে চীনের অন্তর্ভুক্তির 25 বছর পূর্তি উপলক্ষে সেপ্টেম্বরে একটি সম্মেলন হওয়ার কথা রয়েছে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। তিব্বতের বিচ্ছিন্নতাবাদী আধ্যাত্মিক নেতা দালাই লামাকে সমর্থন জানানোর বিষয়ে যুক্তরাষ্ট্রকে আবারও হুঁশিয়ারি দিয়েছে চীন। মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চীনা বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র ভঙ্গ করলে দ্বিপাক্ষিক সম্পর্কে এটি ভাঙন ধরাবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সময় অভিযোগ করেন, দালাই লামা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সবার সহানুভূতি আদায় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চীনের দাবি, দালাই লামা এই সহানুভূতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে, যা চীনা রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করছে। এ সময় মুখপাত্র আরও জানান, চীনকে বিচ্ছিন্ন করার সব চেষ্টাই প্রতিহত করবে দেশের সরকার। সাইবার নিরাপত্তা বিষয়ে চীনের বেইজিংয়ে যুক্তরাষ্ট্র ও চীনা প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের জাতীয় নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি সুজান স্পল্ডিং। অন্যদিকে চীনা প্রতিনিধি দলের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী গোয়ো শেংকুন।
বৈঠকে সাইবার হামলা ঠেকাতে এবং সাইবার নিরাপত্তা বিষয়ক সাহায্য সহযোগিতা ও তথ্য আদান প্রদানে দুই দেশের মধ্যে এক চুক্তি সই হয়। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল অবশেষে তুরস্ককে বহুল আলোচিত ইউরোপে ভিসা মুক্ত চলাচল সুবিধা দিতে রাজি হয়েছেন। ফাঁস হওয়া ইউরোপীয় কূটনৈতিক তথ্যের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বার্তা সংস্থাটি দাবি করেছে, তুরস্ক ইইউর সাথে চুক্তির সব শর্ত পূরণ করতে ব্যর্থ হলেও অবিলম্বে ভিসা ফ্রি সুবিধা দেয়া হবে তাদের। গেল মাসে অবশ্য ইইউর পক্ষ থেকে জানানো হয়েছিল, তুরস্ক তাদের সন্ত্রাস বিরোধী আইনে কঠোরতা না আনলে কোনো ক্রমেই অবাধ চলাচল সুবিধা দেয়া হবে না। sehr gut an die damaligen Zusagen erinnern und diese Zusagen auch jetzt nicht in Frage stellen wollen. Deutschland ist Ärger im Menschenrechts. ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণের জন্য করা গণভোটের আবেদনকে খারিজ করার অনুরোধ জানিয়ে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করল দেশটির সরকার। তাদের দাবি, গণভোটের আবেদন নিয়ে বিরোধী নেতারা জালিয়াতি করেছেন। মাদুরোকে অপসারণে গণভোটের দাবিতে 18 লাখ ভোটারের স্বাক্ষর সম্বলিত একটি পিটিশন দায়ের করেন বিরোধীরা। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, এর মধ্যে প্রায় 6 লাখ স্বাক্ষরই ভুয়া। 6 লাখ স্বাক্ষরদাতাকে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে স্বাক্ষরের আহ্বানও জানিয়েছে নির্বাচন কমিশন। তবে বিরোধী দলীয় সদস্যরা নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট বলে মন্তব্য করেছেন। গত শনিবার টেলিভিশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট মাদুরো জানান, গণভোটের জন্য প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হলে 2017 সালের শুরুতে এই বিষয়ে জনগণের মতামত নেওয়া হবে। অন্যদিকে শর্ত পূরণ না হলে গণভোট হবে না। দেশের চলমান সংকটের মধ্যে এবছর কোনোভাবেই গণভোট আয়োজন সম্ভব নয় বলেও জানান মাদুরো। ভিন্ন দৃষ্টান্তের কারণে শরণার্থী শিশুদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গ্রিসের ইকো অস্থায়ী আশ্রয় শিবির। আর এর পিছনে কাজ করেছেন একদল স্প্যানিশ তরুণ তরুণী। শিশুদের বিভিন্ন ভাষা শিক্ষার পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে তারা এই শিবিরে ক্ষুদ্র পরিসরে গড়ে তুলেছেন পাঠশালা। এর ফলে শরণার্থী শিশুরা যুদ্ধের গ্লানি ভুলে যে কোনো পরিবেশে মানিয়ে নেয়ার যোগ্যতা অর্জন করছে। 12 বছর বয়সী সিরীয় শিশু গালিয়া আব্দুল খালিফ গৃহযুদ্ধে আলেপ্পোর বাড়িঘর হারিয়ে এখন ঠাঁই মিলেছে গ্রিসের থেসালোনিকি শহরের ইকো অস্থায়ী শরণার্থী শিবিরে। গালিয়ার মতো এমন শতাধিক হতভাগ্য শিশুর এখানে আশ্রয় মিলেছে ঠিকই, কিন্তু বছরের পর বছর তাদের বই খুলে দেখার কোনো সুযোগ হয়নি। যেখানে থাকা খাওয়া নিশ্চয়তা নেই, সেখানে শিক্ষার দাবি রীতিমতো বিলাসিতা। তবে স্প্যানিশ স্বেচ্ছাসেবক দলের চমকপ্রদ উদ্যোগে পাল্টে গেছে তাদের জীবন। আমরা যখন এখানে এসেছিলাম, কয়েকটা তাঁবু ছাড়া কিছুই ছিল না। শিশুরা উদ্দেশ্যহীনভাবে ছোটাছুটি করত, কারো কিছু করার ছিল না, তাই ওদের জন্য একটা স্কুল করার উদ্যোগ নেই। যেই ভাবা সেই কাজ। কয়েকদিনের মধ্যে বন্ধু বান্ধবের সহায়তায় সামান্য কিছু উপকরণ নিয়ে শিশুদের পাঠদানের কাজে নেমে পড়েন ডেভিডের মতো একদল উদ্যমী তরুণ তরুণী। 3 মাস ধরে শিশুদের আরবি, ইংরেজি ও গ্রিক ভাষার পাশাপাশি চলে অঙ্ক ও চারুকলার ক্লাস। আর শেখার সুযোগ পেয়ে শিশুরা যার পরনাই আনন্দিত। এখানকার শিক্ষকরা আমাদের প্রতিদিন নতুন কিছুই শেখান। প্রত্যেক সপ্তাহে আমরা মজার মজার বিষয় নিয়ে খেলি। আমার মনে হয় আমরা যে কোনো দেশে সহজে মানিয়ে নিতে পারবো। বিকেলে শিশুদের আর্ট থেরাপির বিশেষ ক্লাস নেওয়া হয়। যুদ্ধ সহিংসতার কথা ভুলে শিশুরা যেন সুন্দরকে লালন করতে শেখে, সেজন্যই তাদের এ প্রয়াস। শিবিরের অনেক শিশু যুদ্ধে প্রিয়জনকে হারিয়েছে। বোমা হামলা, হত্যা, নৃশংসতা দেখেছে তারা। সব ছেড়ে দুর্গম পথে গ্রিসে এসেছে। শৈশবের এই মানসিক চাপ থেকে তাদের বের করে আনতে না পারলে পরে অবসাদগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কা আছে। এই স্কুলের প্রতিটি কর্মী পর্যায়ক্রমে দিনের একটি নির্দিষ্ট সময় শিশুদের জন্য বরাদ্দ রাখেন। এজন্য পারিশ্রমিক দূরে থাক, উল্টো হাত খরচ থেকে ব্যয় করেন তারা। তরুণদের এই পাঠদান প্রক্রিয়া শিশুদের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি তাদের আগ্রহের বিষয়বস্তুতে পরিণত হলেও শিবিরটি বন্ধ হওয়ার আশঙ্কা তাদের কুরে কুরে খাচ্ছে। গ্রিক কর্তৃপক্ষ এই অভিবাসীদের সরকারি শিবিরে স্থানান্তরের পরিকল্পনা হাতে নেয়ায় হুমকির মুখে পড়েছে স্কুলটির অস্তিত্ব। সরকারি শিবিরে শিশুদের শিক্ষা বা স্বেচ্ছাসেবকদের প্রবেশের সুযোগ না থাকায় হতাশ হয়ে পড়েছেন অনেকেই। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। ফ্রান্সে ইউরো কাপে ইংল্যান্ড ও রাশিয়ার ম্যাচ শেষে হওয়া সংঘর্ষের ঘটনার হোতা হিসেবে অন্তত 150 রুশ নাগরিককে দায়ী করেছে ফরাসি কর্তৃপক্ষ। পুলিশের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবারের মধ্যে এই ঘটনার পূর্ণাঙ্গ বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।
শনিবার রাতে ফ্রান্সের মার্সেইয়ে ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যকার ম্যাচ 1-1 গোলে শেষ হওয়ার পরপরই স্টেডিয়ামের ভেতরে গোলা ছুড়তে শুরু করে রুশ সমর্থকরা। এ ঘটনায় আহত হয় 35 জন, যাদের অধিকাংশই ইংলিশ সমর্থক। এদিকে এই ঘটনার জন্য দায়ী হিসেবে 150 জন রুশ নাগরিককে শনাক্ত করা হয়েছে বলে জানান মার্সেই পুলিশ প্রধান ব্রাইস রবিন। তিনি আরো বলেন, হামলাকারী সবাই প্রশিক্ষণপ্রাপ্ত এবং হামলার ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত। ঘটনাস্থান থেকেই 2 জন রুশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনা সম্পর্কে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, এর আগেও 2012 ইউরোতে প্রতিপক্ষের সাথে সংঘর্ষে জড়িয়েছিল 2018 সালের বিশ্বকাপ আয়োজক এই দেশটি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিন্টনের আরও গোপন ইমেইল ফাঁস করার হুমকি দিয়েছেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি জানান, হিলারির অপ্রকাশিত অনেক ইমেইল উইকিলিক্সের কাছে রয়েছে। অ্যাসাঞ্জ আরও জানান, পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় লিবিয়ার গাদ্দাফিকে উৎখাতে চাপ প্রয়োগ করেছিলেন হিলারি। অপ্রকাশিত ইমেইলগুলোতে এর তথ্য পাওয়া যাবে বলে দাবি করেন তিনি। তবে কবে নাগাদ এবং কত সংখ্যক ইমেইল প্রকাশ করা হবে তা জানাননি জুলিয়ান অ্যাসাঞ্জ। সৌদি আরব, কাতার এবং কুয়েত সরকারের প্রতি জঙ্গি সংগঠনকে অর্থায়ন না করতে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন। অনেক বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তুলতে সৌদি আরব, কাতার এবং কুয়েতের নাগরিকরা অর্থায়ন করে আসছে বলে মন্তব্য করেন হিলারি। ওহাইও অঙ্গরাজ্যে সোমবার জাতীয় নিরাপত্তা বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। এছাড়াও মৌলবাদপন্থী মাদ্রাসা ও মসজিদকে সহায়তা বন্ধেরও আহ্বান জানান হিলারি। তিনি বলেন, এসব জায়গা থেকে কম বয়সী ছেলেদের ধর্মের নামে চরমপন্থী কাজের জন্য উৎসাহিত করা হয়। Achieve the Affordable Care Act to make sure that Americans have access to quality, affordable care. দিল্লির বিধানসভায় আম আদমি পার্টির পার্লামেন্টারি সেক্রেটারি পদে নিয়োগ পাওয়া 21 আইন প্রণেতার পদ রক্ষার যে বিল উত্থাপন করা হয়েছিল তা বাতিল করে দিয়েছেন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিলটি নির্বাচন কমিশনে পাঠিয়েছেন প্রেসিডেন্ট। বিল বাতিলের ফলে ওই 21 আইন প্রণেতার পদ শূন্য হয়ে পড়লে উপনির্বাচনের মাধ্যমে পার্লামেন্টারি সেক্রেটারি পদে নতুনদের স্থলাভিষিক্ত করা হতে পারে। তবে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, নির্বাচন কমিশনের নির্দেশ ছাড়া উপনির্বাচনের প্রশ্নই আসে না। দিল্লির বিধানসভা নির্বাচনে ভরাডুবির কারণে প্রধানমন্ত্রী মোদি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন কেজরিওয়াল। ওই 21 পার্লামেন্টারি সদস্য ভারতীয় সংবিধান লঙ্ঘন করে বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানে কাজ করছিল বলে অভিযোগ রয়েছে, যদিও তা অস্বীকার করেছেন কেজরিওয়াল। ভারতের কাশ্মীরে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। সোমবার রাতে রাজ্যের রাজৌরি জেলায় একটি বনে এই দাবানল ছড়িয়ে পড়ে। দাবানলের আগুনে সেখানকার আশপাশে পুরো এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। আগুনের বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্যের দমকল বিভাগ। তবে আগুনের মাত্রা বেশি হওয়ায় এবং প্রচণ্ড ধোঁয়ার কারণে দাবানলের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তারা। দক্ষিণ ভারতের বেঙ্গালুরু শহরে গত কয়েকদিন টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সাপের উপদ্রব দেখা দিয়েছে। এই অবস্থায় আতঙ্কে রয়েছেন স্থানীয় মানুষ। তীব্র দাবদাহের কারণে কর্ণাটকবাসীর জন্য বৃষ্টি বেশ আকাঙ্ক্ষিত হলেও পানিতে সাপের গর্ত ডুবে যাওয়ায় নানা প্রজাতির বিষধর সাপ লোকালয়ে ঢুকে পড়ছে। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন 33 জন স্বেচ্ছাসেবকের একটি দল গঠন করেছেন। চালু করা হয়েছে 24 ঘন্টার হেল্পলাইন। সকাল থেকে রাত পর্যন্ত তারা পালাক্রমে বিভিন্ন স্থানে সাপ ধরার অভিযানে নামে। সাপগুলোকে নিরাপদ স্থানে সংরক্ষণের কথাও জানান স্থানীয় সাপুড়ের দল। মে থেকে জুলাই মাস সাপের প্রজনন মৌসুম হওয়ায় এ সময়ে সাপের উপদ্রব বেড়ে যায়। সম্প্রতি কয়েকটি এলাকার টয়লেটে গ্যাস সিলিন্ডার, ওয়াশিং মেশিন, এমনকি জুতার ভেতরেও সাপের সন্ধান পাওয়া যায়। অবশেষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে মুম্বাই চলচ্চিত্রের থ্রিলার ধর্মী ছবি উড়তা পাঞ্জাব। সোমবার মুম্বাইয়ের উচ্চ আদালতে ছবিটিকে ছাড়পত্র দেওয়ার পক্ষে রায় দেওয়া হয়।
ছবিটি 17 জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে। মাদক চোরাচালান বিষয়ক এই চলচ্চিত্রটি চলতি সপ্তাহে মুক্তি পাওয়ার কথা থাকলেও পাঞ্জাবের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সেন্সর বোর্ড তা আটকে দেয়। এর বিরুদ্ধে ছবির প্রযোজক সংস্থা ফ্যান্টম ফিল্মস সেন্সর বোর্ডের প্যানেল কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেন। সেন্সর বোর্ড ছবির 13টি অংশ সরিয়ে ফেলার শর্ত দিলেও ছবিটি এ ক্যাটাগরি অর্থাৎ প্রাপ্তবয়স্কদের ছবির সার্টিফিকেট সংগ্রহ করায় তা আর প্রযোজ্য হবে না বলেও জানান আদালত। সেন্সর বোর্ড ছবির গুরুত্বপূর্ণ অংশ ছাঁটাই করার শর্ত দিয়েছিল বলে দাবি প্রযোজক সংস্থাটির। আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ছবির পরিচালক অভিষেক চৌবে। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ফ্লোরিডায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দেশে দেশে শোক, জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের নিন্দা, ওবামার বক্তব্যের সমালোচনায় ট্রাম্প। অরল্যান্ডোয় সন্ত্রাসী হামলায় আহতদের পাশে প্রবাসী বাঙালিরা। $50,000 তহবিল গঠন, ধর্মের নামে এই ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান। ব্রাসেলসে আবারও সন্ত্রাসী হামলার আশঙ্কা, জনমনে আতঙ্ক, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। এবং সিরিয়া সংঘাতে রমজানের প্রথম সপ্তাহে 224 জন বেসামরিক নাগরিকের মৃত্যু। ইরাকের ফাল্লুজায় 500 আইএস সদস্যকে গ্রেপ্তারের দাবি নিরাপত্তা বাহিনীর। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।